নমস্কার, সুপ্রভাত, শুভ অপরাহ্ন, শুভ স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনটির জন্য অনেক দিন ধরে অপেক্ষা ছিল। আসলে অনেক দিন ধরে আমাদের অপেক্ষা নয়, অপেক্ষা ছিল সর্বস্তরে, সমস্ত ক্ষেত্রে। যদি বলি অপেক্ষা ছিল, এমন কোনো এমন কোনো মানুষ ছিলেন না সেদিন, বা এমন কোনো মানুষ আজও নেই যিনি এই স্বাধীনতা দিবসকে উদযাপন করেন না। মনে মনে অন্তরে যত দূর পর্যন্ত তার গভীর অমানবিকতা থাকুক না কেন, তিনি যেন কোনো একটা জায়গা থেকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, স্বীকার করেন। হয়তো মুখে বলেন না, হয়তো বিরোধিতা করেন, হয়তো মুখে বলেন না, হয়তো নিন্দা করেন, হয়তো সমালোচনা করেন, কিন্তু তারপরেও তার অন্তরের গভীরে কোথাও এই তেরঙ্গা, এই ভারতভূমি থেকে যায়। আর কি থেকে যায়? আর থেকে যায় তীব্র 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 ক্ষোভ। তীব্র ক্ষোভের অনেক কারণ থাকে, অসংখ্য কারণ থাকে। সে অসংখ্য কারণের মধ্যে অন্যতম প্রধান কি না, যে প্রভুরা, তথাকথিত প্রভুরা, যারা 190 বছর শাসন করেছে, প্রায় 300 বছর ধরে শোষণ করেছে, তার আগে যারা এসেছে তারা যতবার ঢুকেছে একটাই কাজ করেছে, নৃশংসভাবে শোষণ করেছে, এই ভূখণ্ডকে অপমানিত করেছে, পদদলিত করেছে রাস্তাকে। তারা যখন একটা তাদের সামরিক শক্তির বলে, তাদের বিশ্বজনীন বিভিন্ন কলোনির বলে, বিভিন্ন জায়গা থেকে আহরিত সম্পদের বলে, সাম্রাজ্যবাদের দ্বারা আহরিত সম্পদের বলে, তারা যখন এই দেশকে স্বাধীনতা দেয়, এই ভূখণ্ডকে স্বাধীনতা দেয়, তখন তারা তাকে বুকের মাঝখান থেকে চিরে দুয়াতখানা করে, এবং সেই দুয়াতখানা করার কুফল আমাদের বারবার নিতে হয়। গতকালই আমি একটা অনুষ্ঠানটি ঘটনাচক্রে পাকিস্তান থেকে আয়োজন করা হয়েছিল। আমারই প্রাক্তন সহকর্মী তিনি সঙ্গে ছিলেন। তিনি তার দৃষ্টিভঙ্গি থেকে বলছেন, তিনি বলছেন যে দক্ষিণ এশিয়া, সমগ্র দক্ষিণ এশিয়ার এই যে নৈতিক অবনমন, তার নেপথ্যের কারণ হিসেবে আপনি কি মনে করেন? আপনারা দেখবেন পেজে আছে। তখন আমাকে বলতে হয় যে এই নৈতিক অবনমনের নেপথ্যে রয়েছে উইলিয়াম র্যাডক্লিফ নামের লোকটির ওই খোঁচায় দেশটিকে দুভাগ করে স্বাধীনতা দেওয়ার সময় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইংল্যান্ডের সংসদে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, বিতর্ক হয়েছিল দীর্ঘ সময় ধরে, যে একদল ঠক, ভণ্ড, দুর্নীতিগ্রস্ত, নীচ প্রকৃতির মানুষের হাতে ইন্ডিয়া নামটা কিন্তু আমাদের নাম নয়। ইন্ডিয়া শব্দটির সঙ্গে একটা অপমান জড়িত আছে। তাই ভারতের স্বাধীনতা আমরা তুলে দিতে পারি না, ভারতকে আমরা তুলে দিতে পারি না। সেইখানটাতে সেই দিনটাতে যে কথাগুলো বলা হয়েছিল, যে কথাগুলো সেদিনের ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, সেই কথাগুলো প্রতিটিকে সত্য প্রমাণিত করে আজকে এই ভূখণ্ড, এই বিভক্ত ভূখণ্ড স্বাধীনতা উদযাপন করছে। 74তম স্বাধীনতা, 73 বছর পেরিয়ে গেল। কিন্তু প্রশ্ন ওঠে মনের মধ্যে, বারবার প্রশ্ন ওঠে, আমরা কি এই সংসদ চেয়েছিলাম? আমরা কি এই শাসন ব্যবস্থা চেয়েছিলাম? আমরা কি এই সমস্ত মানুষকে চেয়েছিলাম, যে সমস্ত মানুষ বিভিন্ন ক্ষেত্রে অপযশের শিকার, বিভিন্ন ক্ষেত্রে যারা ব্যর্থতার শিকার? যে সমাজ বিরোধী সে তো ব্যর্থই, যে চোর সে তো ব্যর্থই, যে শুধুমাত্র ভণ্ডামি করে সেও তো ব্যর্থই। এই ব্যর্থ মানুষগুলি কেন শাসন ব্যবস্থার দায়িত্ব তাদের কাঁধে তুলে নেবে? কেনই বা তাদেরকে আমরা তুলতে দেব? এই প্রশ্নগুলো ওঠে। প্রশ্নগুলো ওঠার সঙ্গে সঙ্গে উত্তরও খোঁজা যায়। উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখতে পাই, দুর্ভাগ্যের সঙ্গে এদেরকেই স্বাধীনতা পরবর্তী এই 73 বছর ধরে এদেরকেই আমরা সম্মান করেছি, এদেরকে আমরা পূজা করেছি, তাই ক্ষোভ তৈরি হয়। কিন্তু এরা তো আমাদের ভেতর থেকে উঠে আসা মানুষ, এমন তো নয় যে এরা মঙ্গল গ্রহ থেকে এলো, তা তো নয়। তাই আজকে ভেবেছিলাম কাকুরি ট্রেন লুটের মামলা নিয়ে
একটা অনুষ্ঠান করব, আপনাদেরকে বলবো কাকোরি ট্রেন রুটের মামলার ঘটনাটা কি ঘটেছিল। অনেকেই ভুলে গেছেন রামপ্রসাদ বিসমিলের নাম। গত 9 আগস্ট ছিল সেই দিনটা। দীর্ঘদিন চলেছিল তার বিচার প্রক্রিয়া, দীর্ঘ সময় ধরে। ভেবেছিলাম সেটা বলবো। সুতরাং এই যে জায়গাটা, এই বিশেষ জায়গাটা আমাদের ভাবতে হবে, ধরতে হবে, বিশ্লেষণ করতে হবে। বরং আসুন, কাকোরির ট্রেন রুটের মামলা তো অবশ্যই বলা যায়। সুতরাং আসুন আমরা আজকে বরং একটু শুনি আপনারা কে কি বলছেন। আমি এখানে দেখতে পাচ্ছি, খোলা আছে আমার কাছে। আজকে আমাদের এই 73তম বা 74-এ পা দেওয়ার স্বাধীনতাকে নিয়ে আপনাদের মনে কার কি বক্তব্য রয়েছে, কে কি বলতে চান, কার কাছে কিভাবে স্বাধীনতা পৌঁছেছে, সেটুকু শোনা যাক। সেই আলোচনাটুকু হোক। তাতে অন্তত একটা জিনিস খোলসা হবে, যে যারা দেশের বিরুদ্ধে কথা বলেন তাদের সেই কথা বলার ধৃষ্টতা তৈরি হয় কিসের থেকে, এক। দুই, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই একটি এমন ভূখণ্ড যে ভূখণ্ড কখনো কোনোদিন এক ছাতার তলায় ছিল না। সবসময় ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য, তারা পরস্পরের সঙ্গে বিবাদ করেছে। কিন্তু সেই ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য, বিবাদমান রাজ্যগুলো, তাদেরকে একটা ছাতার তলায় আনার প্রচেষ্টা থেকেই রবীন্দ্রবাবুকে লিখতে হয়েছিল যে বিবিধের মাঝে দেখো মিলন মহান, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অর্থাৎ বারবার করে আমাদের বোঝাতে হয়েছে যে আমাদের আসল ভারতবর্ষ কিন্তু ওইখানে, যেখানে সবের মধ্যে একটা ঐক্য রয়েছে, সেই ভারতবর্ষ। স্বাধীনতার 73 বছর পেরিয়ে যাওয়ার পর আমরা কি সত্যি সেই ভারতবর্ষ গড়ে তুলতে পেরেছি? আমরা কি সেই ভারতবর্ষকে চিনি, যে ভারতবর্ষের আত্মা, শাশ্বত আত্মা লুকিয়ে থাকে? ধরুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই যে মানুষটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি যখন তার আরণ্যক লেখেন, আরণ্যকে কি লেখেন? গভীর অরণ্যের মধ্যে তিনি গেছেন, গভীর অরণ্যের মধ্যে তিনি গেছেন। যেতে যেতে তিনি দেখতে পাচ্ছেন একটা সরকারি ফরেস্ট বাংলো। সেখানে কেউ কখনো যায় না, চারপাশে বাঘ, সিংহ ইত্যাদি রয়েছে। সিংহ না, বাঘটা তো ভালুক টালুক তো রয়েছে। তো তিনি যেতে যেতে তিনি যখন দেখতে পাচ্ছেন সেই বাংলোর রক্ষণাবেক্ষণের জন্য একজন সেখানে থাকেন, দীর্ঘদিন ধরে থাকেন। আপনি কি ঠিকমতো বেতন পান? তিনি বলছেন যে হ্যাঁ, মাঝে মধ্যে আসে বেতন। খাওয়া দাওয়ার কি করেন? বলে ওই কাছে 20 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, আমি ওই মাসে একবার করে যাই, একটুখানি আটা, একটু লবণ। বলে নমক না ভইল তো খানা না হইল বাবু, নমক কা জরুরত হতা হ্যায়। তো সে তাকে দেখায় যে বাঘ এবং অন্যান্য প্রাণীরা সল্ট লিকে কোথায় এসে রাত্রিবেলায় চাঁদের আলোয় জিভ দিয়ে চেটে চেটে নুন খায়, এবং বলে নমক না হইল তো জিন্দেগি না হইল বাবু। মানে সে মৈথিলি ভাষায় কথা বলে। এই যে মানুষটি, এই মানুষটির জীবনটা খুব কাছ থেকে আরণ্যকের যিনি প্রধান চরিত্র তিনি দেখেন। কি দেখতে পান? আসুন সেই ছবিটা দেখি। তিনি দেখতে পান যে তার কাছে একটি বই আছে। প্রতিদিন প্রতিদিন বলে কি করো তুমি সারাদিন, কি করেন আপনি? বলে আমি তো আমার এখানে এই জঙ্গল পাহাড় প্রকৃতি দেখি, আমার সারাক্ষণ মন ভরে যায়, মনে হয় কি অপূর্ব সৃষ্টি, বিধাতা কি সুন্দর সৃষ্টি করেছেন, এত সুন্দর চাঁদের রাত, আমি বিভোর হয়ে ভাবি। আর এই বইটা পড়ি। বলে কি বই? বলে এই আমার বই, আমার একটাই বই, আমি এটাই পড়ি, এটাই বারবার পড়ি। বলে কি বই? একটু আমাকে দেখাবেন, বইটা একটু দেখতে দেবেন? বলে নিন দেখুন, এই বইটা নিয়েছেন। মোটা একটা বই, বাঁধানো মোটা একটা বই। বইটি পড়ার জন্য, ওই বই পড়ার যে জিনিসটা হয়, এখানে আছে আমার কাছে একটা, এটা এখন আনতে পারছি না, মনে ছিল না, তাহলে আনতাম, এনে আপনাদের দেখাতাম। যে বই রাখার জন্য কিতাবদান বলে সেটাকে। কিতাবদান শব্দটা যদিও আমাদের শব্দ নয়, কিন্তু এই বই পড়ার জন্য, জলচৌকির ওপরে লেখার জন্য যে বন্দোবস্ত আমরা কালিদাসের সময় থেকে দেখে এসেছি, এটাকেই পরবর্তীকালে আরব থেকে আসা মানুষেরা নাম দিয়েছে কিতাবদান। তারাও তাদের মতো করে হে রাম হে রাম, পরের পাতায়
হে রাম হে রাম, পরের পাতায় হে রাম হে রাম। বলে এই বইটা আর কি বই? বলে এটাই তো আমার বই, আমি তো এটাই পড়ি, এইটাই আমার একটাই বই, আমি সারাদিন এটাই পড়ি, যখনই সময় পাই এই বইটা পড়ি। তাহলে আসুন একটু বোঝার চেষ্টা করি যে ও কিন্তু ভারতবর্ষ, শাশ্বত সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষের কাছে জঙ্গল, প্রকৃতি, পাহাড়, জন্তু, জানোয়ার তারা সকলে কিন্তু সহাবস্থান করছে একসঙ্গে, এবং তার একটি মাত্র বই, তার নাম, তাতে লেখা আছে পাতায় পাতায় হে রাম হে রাম। এই রাম মানে কি কোনো ভগবান? না। এই রাম মানে কি কোনো ঈশ্বর, কোনো অবতার? না। এই রাম মানে একটা বিশ্বাস। কিসের ওপর বিশ্বাস? একটা সংস্কৃতির ওপর বিশ্বাস, যে বিশ্বাসটা কয়েক হাজার বছর ধরে, মানে ধরুন 10,000 বছর ধরে বা তারও বেশি সময় ধরে চলে আসছে। সেইটার নাম হচ্ছে, ওইটাও ভারতবর্ষ। ওই রাম মানে আসলে ভারতবর্ষ। আবার দেখুন একই রকম ভাবে কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, এক ইসলামিক ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক বাসে করে যাচ্ছেন, আমার ওয়ালে আমি দিয়েছি সেটা। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই যে এত কাণ্ড হচ্ছে, আপনি একটু বলুন তো এই ব্যাপারে আপনার কি বক্তব্য। তিনি একজন সাধারণ উত্তরপ্রদেশের একটা সাধারণ গ্রামের বাসিন্দা, বা বিহারের বা যে কোনো রাজ্যেরই হোক না কেন, একটা সাধারণ গ্রামের বাসিন্দা, তিনি তার মতো করে কথা বলছেন। তিনি বলছেন এ তো অনেক বড় ব্যাপার। এটা কি ব্যাপার? না, পুরুষোত্তমের ব্যাপার। কে পুরুষোত্তম? কেন রাম? রামের বাবা হচ্ছে দশরথ, তার বাবা হচ্ছে রঘু, তার বাবা হচ্ছে অজ, তার বাবা হচ্ছে দিলীপ, তার বাবা হচ্ছে অমুক। বলতে 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 সে রাজা হরিশ্চন্দ্র পর্যন্ত চলে যায়, ব্যাখ্যা করে দেয়। অর্থাৎ কিনা তার কাছে ভারতবর্ষ কিরকম, তার কাছে ভারতবর্ষ এরকম। আর রহিমের বাবার কোনো ঠিকানা নেই। তাতে কি হয়েছে? রহিমও একজন ভালো মানুষ, রামও একজন ভালো মানুষ, দশরথ একজন ভালো মানুষ। এটা আমার দেশ, এই দেশটা একটা ভালো দেশ। তাকে জিজ্ঞাসা করুন তার কি আছে? কিচ্ছু নেই। তার সহায় সম্বল কি আছে? কিচ্ছু নেই। একটা বাসে করে যেতে যেতে, আপনারা আমার দেওয়ালে দেখতে পারেন, ইচ্ছে করলে ভিডিওটা দেখবেন, বাসে করে যেতে যেতে সে বলে যাচ্ছে, এবং এত মুখস্থ বলে গেল, এমন ভাবে বলে গেল যেটা আমি পারবো না, আপনি পারবেন না, আমি 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 একেবারে চ্যালেঞ্জ করতে পারি আমরা পারবো না, কিন্তু তিনি পারলেন। তার মধ্যে শাশ্বত আত্মাটা ঢুকে আছে। আমি কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি টম্প্রীতি এই সমস্ত রাজনৈতিক কথাবার্তা বলছি না। আমি বলতে চাইছি আমার কাছে স্বাধীনতা এই, কিন্তু দুঃখটা কোথায়? মাঝখান থেকে কেটে দুভাগ করে দেওয়ায়, এমন করায় যাতে কিনা ধর্মের ভিত্তিতে একটা একটা ভূখণ্ডকে, যেটা হাজার হাজার বছরের সংস্কৃতি নিয়ে বুকে বয়ে নিয়ে চলছে, সেইটাকে এইভাবে নষ্ট করে দেওয়ায়, মানুষে মানুষে বিভেদ তৈরি করে দেওয়ায়। এটা তাদের উদ্দেশ্য ছিল। তারা বিশ্বের যেখানে শাসন করতে গেছে সেখানেই সমাজকে তারা বিনষ্ট করেছে। যা কিছু ছিল সনাতন সমাজ সবকটা বিনষ্ট করেছে। আজকে জাপান বিপদে পড়েছে, আজকে চীন আগ্রাসী ভূমিকা নিয়েছে। কেন? তাদের মধ্যে সেই বিভেদের, আগ্রাসনের, নৃশংসতার বীজ উক্ত করে দিয়ে গেছে ব্রিটিশ শাসন। কারণ তাদের উদ্দেশ্য ছিল একটাই, যেন তেন প্রকারেণ আমরা ছেড়ে যাব, আমরা পারছি না, আমাদের দাঁতে শক্তি নেই, আমাদের মুখে সেই জোর নেই, আমরা বৃদ্ধ হয়েছি, আমাদের আর অর্থবল নেই, আমাদের অর্থনীতি ভেঙে পড়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের শেষ করে দিয়ে গেছে, কিন্তু এদেরকে আমরা শান্তিতে থাকতে দেব না। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। ইউরোপ কিন্তু ইউনিয়ন তৈরি করলো, যে অ্যাঙ্গেলসরা স্যাক্সনদের মাথা কেটে নিয়ে ফুটবল খেলার জন্ম দিয়েছিল, সেই অ্যাঙ্গেল স্যাক্সনরা আজকে একসঙ্গে আছে। তারা পরস্পরের সঙ্গে মিলে গেছে, আমরা মিলতে পারিনি। তারা যে ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি করে, ইউরো বলে একটা মুদ্রা তৈরি করে 27টি দেশকে একটা ছাতার তলায় নিয়ে এসে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাতে পেরেছে, আমরা পারিনি। দেখুন অড ম্যান আউট কাকে বলে। ইংল্যান্ড কিন্তু তাদের সঙ্গে যুক্ত পারেনি। কেন? তাদের অহংকার, তীব্র অহমিকা। উই আর ব্রিটিশ, উই আর সেপারেট, উই আর ব্রিটিশ। ওয়ান্স আপন এ টাইম উই রুলড দ্য ওয়ার্ল্ড। ইয়েস, ওয়ান্স আপন এ টাইম। তুমি এটা করেছিলে, তুমি নৃশংসতা করেছিলে,
বর্বরতা করেছিলে, সেই বর্বরতার উদাহরণ আমরা বয়ে চলেছি আজও পর্যন্ত বলে আমার স্বাধীনতা আজকে ৭৩ বছর পরে এসেও প্রশ্নবিদ্ধ থেকে যায়। কারণ তুমি বর্বরতা করেছিলে, তুমি বর্বরতা করেছিলে, তুমি বর্বরতা করেছিলে। ইতিহাস সাক্ষী থাকে তুমি বর্বরতা করেছিলে। যে বা যারা বর্বরতা করেছে, বর্বরতা করে নৃশংসতা করে আমাদের উপর চাপিয়েছে, এমনকি ভাবুন না অ্যানি বেসান্ত, মস্ত বড় শিক্ষাবিদ অ্যানি বেসান্ত, তিনিও কি বলেননি যখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা কথা উঠেছে, তিনি কি কথা বলেননি যে তোমরা ইউ ক্যানট টক এগেন্স্ট দ্য ব্রিটিশ রুল বিকজ ব্রিটিশার্স উই টট ইউ হোয়াট ইজ সিভিলাইজেশন। না, আমার ঘোর আপত্তি ওইখানটাতে। আমাদের সিভিলাইজেশনের শিক্ষা, আমাদের সভ্যতার শিক্ষা বহু প্রাচীন। আমার ধমনীতে প্রবাহিত শিক্ষা, আমার রক্তে প্রবাহিত শিক্ষা, আমার জিনে প্রবাহিত শিক্ষা, হাজার হাজার বছর ধরে এই আমার সভ্যতা, এই আমার নাগরিকত্ব, এই আমার বসুধৈব কুটুম্বকম, এই আমার সেই কথা যেখানে প্রতিটা ক্ষেত্রে আমরা বলতে পারি সর্বে সুখিনা ভবন্তু। এই সর্বে সুখিনা ভবন্তুতে আমার শত্রু ঢুকে থাকে, যে আমার চরম বিদ্বেষী সেও ঢুকে থাকে। আমরা এই কথা বলেছি আজ থেকে ৭,০০০-৮,০০০ বছর আগে। সর্বে সুখিনা ভবন্তু, গোটা বিশ্ব, গোটা প্রকৃতি সুখী হোক। প্রকৃতির প্রতিটি প্রাণীকে আশ্রয় দিয়ে আমি আমার নিজের আশ্রয় তৈরি করতে পারি। আমার সংস্কৃতি আমাকে সেই শিক্ষা দিয়েছে। সেই সংস্কৃতিকে তুমি বিনষ্ট করেছো। না, তোমার কাছ থেকে আমি কিছু শিখিনি। আমার নিজের আছে সব কিছু, আমি শিখিনি। যারা এখানে বলতে চেয়েছে ভাত দে হারাম যারা নয়তো মানচিত্র খাবো, তাদের প্রতি হাত জোর করে বলি, আপনাকে এই ভাত দে হারাম যারা নয়তো মানচিত্র খাবো কথাটা কে শেখাতে গেছিল? কারা শেখাতে এসেছিল? বাইরে থেকে এসেছিল। কেন এসেছিল? তাদের উদ্দেশ্য সিদ্ধ করার জন্য এসেছিল। আপনি কিন্তু বাইরে থেকে আসেননি, আপনি এখানকার ভূমিপুত্র। তাই বিশ্বের প্রতিটি সভ্যতা যারা কোনো বিশেষ কৌমকে আশ্রয় করে গড়ে উঠেছে, তারা জানে যদি একদিন এই ঘুমন্ত সিংহ উঠে দাঁড়ায়, তাহলে সেদিন তাদের জন্য শেষের দিন হবে। কারণ তাদের কারোর কাছে আমাদের মতো এই বসুধৈব কুটুম্বকমের মন্ত্র নেই। তাদের কারো কাছে সর্বে সুখিনা ভবন্তুর বিশ্বাস নেই। তাদের কারো কাছে এমন কোনো বিশ্বাস নেই যে আনন্দাধ্যব খাল্লিমানি ভূতানি জায়াতে আনন্দম জাতানি জীবানি আনন্দম প্রায়ন্ত বিশান্তিতি। আমরা সবকিছু আনন্দ দিয়ে পরিমাপ করতে শিখেছি আজকে থেকে নয়, হাজার হাজার বছর আগে থেকে। তাই আমাদের শিক্ষা, তার মধ্যে কি কুটিলতা নেই? তার মধ্যে কি রাজনীতি নেই? তার মধ্যে কি নীতিহীনতা নেই? নিশ্চয়ই। মানুষের ধর্ম এগুলো, মানুষের প্রবৃত্তি এগুলোকে বাদ দিয়ে বাঁচা যাবে না। কিন্তু কখনো কোনোদিন আগ্রাসনের কোনো উদাহরণ আমরা দেখাতে পারবো না। কারণ আমরা বিশ্বাস করেছি বসুধৈব কুটুম্বকম, যে এসেছে শক হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। না, লীন হয়নি তারা। কবি ভুল বলেছিলেন, তারা লীন হয়নি বলেই তারা আজকে তাদের সূত্রের সঙ্গে মিলতে চাইছে বলেই আজকে আমার দেশের অভ্যন্তরে এত সমস্যা হচ্ছে। তাদের এলাকা ভাগ করে দেওয়ার পরেও তারা কিন্তু দখলদারির নেশা ছাড়তে পারে না। কারণ সাম্রাজ্যবাদ ছাড়া আব্রাহামিক কৌম আর কিছু শিক্ষা দেয়নি, দেবেও না। আর কিছু শিক্ষা দিতে পারে না তারা। সেগুলো তৈরি হয়েছে সেভাবে, যে কারণে হাগিয়া সোফিয়াকে, যেটা কনস্টান্টিনোপল সাম্রাজ্যের একটা প্রখ্যাত ভাস্কর্য, সেই ভাস্কর্যকে আজকে কি করা হলো? সেই ভাস্কর্য আজকে কি চেহারা এসে পড়লো? প্রথমে সে হলো একটা মিউজিয়াম কামাল আতাতুর্কের সময়, তারপরে এখন সেটাকে গির্জা তৈরি করে সেখানে একজন পয়গম্বর সেজে বসতে চাইছেন। অর্থাৎ কি? দখল করো, নিধন করো, শেষ করো, অন্য কেউ থাকবে না, আমরা একা থাকবো। না, এই শিক্ষা কখনো বসুধৈব কুটুম্বকম দেয়নি। এই শিক্ষা কখনো সর্বে সুখিনা ভবন্তু দেয়নি। এই শিক্ষা কখনো বলেনি সর্বধর্মং পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ। এটাকে কি বলতে চান আপনি? গীতার এই কথাটিকে কি বলতে চান আপনি? যে সর্বধর্মং পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ বলা হয়নি যে সমস্ত ধর্ম মানেই তাকে তুমি খতম করে দাও। না,
আমি তোমাকে সেই নিরাপত্তা দিতে পারি, তাই বলছি মা মেকাং, আমাকে একা তুমি স্মরণ করো, তারপরে তুমি চলতে থাকো, তোমার এগিয়ে যাওয়ার রাস্তা আমি তোমার হাত ধরে নিয়ে যাব। তাই নাম, তার না আরেকটা নাম কি, তার আরেকটা নাম হচ্ছে কেশব, তার আরেকটা নাম কি মধুসূদন। আপনি এটাকে কিভাবে দেখেন? ধর্ম? আমি ধর্ম হিসেবে দেখি না, আমি দর্শন হিসেবে দেখি। এই ব্যক্তিগুলি প্রত্যেকটি এক একজন দর্শন, এক একটি দর্শনের উদ্গাতা। বুদ্ধ স্বয়ং একটি দর্শনের উদ্গাতা। সেই বুদ্ধ এই ভূমিতে এসেছিলেন, এই ভূমিতে। তাই স্বাধীনতার সঠিক অর্থ আমার কাছে সম্পূর্ণ ভিন্ন। স্বাধীনতার সঠিক অর্থ আমার কাছে আত্মনির্ভরতা। স্বাধীনতার সঠিক অর্থ আমার কাছে আমার স্বদেশের আত্মাকে অনুভব করা, অনুধ্যান করা, তাকে বোঝা, তার কাছে পৌঁছানো, নতজানু হয়ে বসা এবং বারবার বলা যে হ্যাঁ, তোমাকে আমরা মাতৃকা রূপে দেখি, তুমি আমাদের মা, জন্ম দিয়েছ এই ভূমি, তুমি আমাদের। কটা দেশ আছে বিশ্বে? কটা দেশ আছে বিশ্বে বলুন তো, যারা নিজেদের দেশের নাগরিকরা নিজেদের দেশকে মা হিসেবে দেখে? আমি জানি না, আমার জানা নেই। আমি জার্মানিতে দেখেছি, তারা বলে ফাদারল্যান্ড, পিতৃভূমি, অর্থাৎ কি পুরুষতান্ত্রিকতা। আমরা কিভাবে দেখি? আমরা পালিত হয়েছি দেশের দ্বারা, দেশ আমাদের পালন করেছে, আমাদের জনয়িত্রী, আমাদের পালয়িত্রী। যে জননী যে পালন করে, সেই জননী যে পালিকা, যে তার বুকের দুধ খাইয়ে, অমৃত খাইয়ে আমাদের বাঁচিয়ে রাখে, তারই বিরুদ্ধে আমি কথা বলতে পারি? তাহলে আমি কুসন্তান নই? হ্যাঁ, আমি কুসন্তান। তখন আমি কুসন্তান হয়ে যাই। যখন আমার দেশকে আমি বোধ করতে না পারি, তখন আমি কুসন্তান হয়ে যাই বই কি। তখন আমার অধিকার থাকে না, তখন অধিকার থাকে না। যে কারণে যখন অবন ঠাকুর স্বাধীনতা আন্দোলনের সময়, যখন দেশমাতৃকার ছবি আঁকেন, সেই দেশমাতৃকার ছবি আজও পর্যন্ত গোটা পৃথিবীতে একটি উদাহরণ তৈরি করে বলে দেয় যে এই দেখো, একটা জাতকে দেখো, এরা দেশকে মা হিসেবে কল্পনা করতে পারে, মায়ের কাছে নিয়ে যেতে পারে। আর তাই আসুন আরেকটি ঘটনা বলি। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছবি দেখতে পাচ্ছেন? ওইখানটায় রয়েছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা। সুনীল গঙ্গোপাধ্যায় প্রথমবার আমেরিকায় গেছেন। তিনি তাকে আহ্বান করে নিয়ে গেছিলেন পল এঙ্গেল নামের একজন ক্রিয়েটিভ রাইটিং প্রোগ্রামের অর্গানাইজার। আয়োয়া শহরে তিনি গেছিলেন। 3 সমুদ্র 27 নদী, তাতে লেখা আছে শুধু ঝর্ণার জলে উপন্যাসটা পড়ে নেবেন। এবার এই যে এঙ্গেলের বাড়িতে একদিন তাকে এরকম একটা শনিবারে খেতে ডাকা হয়েছে। সুনীলদা গেছেন। সুনীলদার তখন বয়স হবে 32, 33 বা 35। এঙ্গেল তার থেকে বয়সে অন্ততপক্ষে 30 বছরের বড়, বা 25 বছরের বড়, বা 20 বছরের বড়। এঙ্গেলের স্ত্রী, সে সুনীলদার মায়ের বয়সী প্রায়। তো তার নাম কিছু একটা নাম, তাকে সুনীলদা বলেছেন যে রান্নাগুলো খুব ভালো লেগেছে খেয়ে। তো ভদ্রতাবশত বলেছেন যে খুব ভালো লেগেছে, আমার অনেকদিন পরে যেন মনে হলো মায়ের হাতে রান্না খেলাম, তোমাকে আমার মায়ের মতো লাগছে। আপনি জানেন তার প্রতি উত্তর কি ছিল? কি প্রতি উত্তর ছিল? উত্তরটা ছিল হচ্ছে খবরদার। সে টেবিল ছেড়ে উঠে গেছে, ভদ্রমহিলা উঠে গিয়ে বলেছেন, খবরদার তুমি আমাকে এরকম করে বলবে না, আমি তোমার মা নই, আমাকে মা বলার কোনো অধিকার তোমার নেই, আমাকে মা বলবে না তুমি। অর্থাৎ আমাদের অন্তরের যে ভাবনা, আমরা যেভাবে নারীকে দেখি, সেইভাবে নারী নিজেকেও দেখতে চায় না। কারণ কি? তার মধ্যে দেশকে মাতৃকা রূপে কল্পনা করার শিক্ষা নেই। তাই আমেরিকার যে জাতীয় পতাকা, তাই দিয়ে ছুটিও তৈরি হয়, অন্তর্বাসও তৈরি হয়। যে কোনো সি বিচে আপনি আমেরিকান জাতীয় পতাকার অন্তর্বাস পড়া নারী পুরুষ আপনি দেখতে পাবেন। মেয়েদের অন্তর্বাস, পুরুষের অন্তর্বাস তৈরি হয়। তাদের কাছে এইভাবে দেশকে তারা দেখে, কিন্তু তারা একজনও দেশের বিরোধিতা করে না। আমরা কি করি? আমরা মুখে এগুলো দেখাই, কাজের বেলায় কি করি? কাজের বেলায় দেশ আমাদের কাছে অনেক পরে আসে। কারণ আমরা চিনতেই পারিনি এখনো পর্যন্ত, এই 73 বছরে আমরা চিনতেই পারিনি
যে খণ্ডিত রূপে যে দেশ, যে ভূমি আমাকে দিয়েছে, পৃথিবীর সমস্ত মাটি মাটির মতোই হয়, কিন্তু তারপরও স্বদেশের মতো মূল্য পৃথিবীতে আর কোনো কিছুর নেই। স্বদেশে কি আছে? সেখানে আমার জন্ম, যেখানে মানুষ তার নাড়ি ফেলে। জানেন তো, জন্মের পরে নারীর একটা অংশ ফেলে দিতে হয়। যেখানে মানুষ তার নাড়ি ফেলে, আমি একটা খুব পুরনো দর্শনে পড়েছিলাম যে যেখানে তুমি নাড়ি ফেলেছ সেই ভূমি কিন্তু তোমার জন্য পবিত্র। সারাটি জীবন সেই ভূমি তোমাকে আশ্রয় করে থাকবে, মানসিকভাবে আশ্রয় করে থাকবে। কি জানি সত্যি কি মিথ্যা আমি জানি না, কিন্তু এই হচ্ছে আমার কাছে দেশ, এই হচ্ছে আমার কাছে দেশ। হ্যাঁ, ভাবনায় এতটাই তফাৎ স্নিগ্ধা দেবী, এতটাই তফাৎ। রবীন্দ্রবাবু ধন্যবাদ। মাতৃভূমি শুধু হৃদয়ে নয়, মাতৃভূমির ওপরেই আমাদের অবস্থান, মাতৃভূমিকে ঘিরেই আমাদের সবকিছু। তাই এই ঘটনাগুলো মনে পড়ে, বারবার করে মনে পড়ে। আমি আমার জীবনের একটা ঘটনা বলি। প্রথম বছর জার্মানিতে গেছি, সমগ্র বিশ্ব একই পরিবার, সে কথাই বললাম। বারবার করে আমাদের ভেঙে টুকরো 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 করে আমাদেরকে কি করা হয়েছে, এখনো চলছে। এখনো একদল লোক বলছে এ বিহারি, সে মারোয়ারি, অমুক হচ্ছে গুজরাটি, তমুক হচ্ছে দক্ষিণী, তমুক হচ্ছে অমুক। একবারও কেউ ভাবছে না যে এই ছিল আমাদের ভুল, এই ভুল ছিল বলেই আমাদের ওপর তারা শাসন করতে পেরেছিল, এই অন্যায় করেছিলাম বলেই আমাদের ওপর তারা শাসন করতে পেরেছিল। এটারই চেষ্টা করেছিলেন বুদ্ধ, চেষ্টা করেছিলেন রাজ চক্রবর্তী করতে বিম্বিসারকে, চেষ্টা করেছিলেন এক ছাতার তলায় সবাইকে আনতে, চেষ্টা করেছিলেন কারণ তিনি জানতেন যে পূব থেকে, তিনি জানতেন যে সমুদ্র পেরিয়ে, তিনি জানতেন যে উত্তরের হিমালয় পেরিয়ে এই দুর্ধর্ষ নৃশংস জাতিরা একের পর এক ঢুকেছে। তাঁর প্রতিটি আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে। অথচ দেখুন, আবার মনে করিয়ে দেব বুদ্ধের মৃত্যুর কয়েকশো বছরের মধ্যে আলেকজান্ডার যখন হামলা করেছেন, সুদূর পেশোয়ার পর্যন্ত এসে তিনি থেমে গেছেন। তক্ষশিলা মহাবিহারের সামনে দাঁড়িয়ে তিনি বলেছেন, এই অপূর্ব সুন্দর জ্ঞানের পীঠ আমি ধ্বংস করব না, কারণ আমার গুরু আমাকে সে শিক্ষা দেয়নি। অথচ তার পরবর্তীতে যারা এসেছে তারা কিন্তু একটার পর একটা বিহার ধ্বংস করেছে, বলেছে এগুলো তো মাদ্রাসা, এগুলো বিধর্মীদের মাদ্রাসা, আমরা এগুলো সহ্য করবো না। এগুলো জানতেন বলেই বুদ্ধ বলেছিলেন, এগুলো জানতেন বলেই কৃষ্ণ বলেছিলেন, সমস্ত সমসময় এগুলো জানতেন বলেই রাম বলেছিলেন, এক কথা বলেছিলেন। কি বলেছিলেন? সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। এই মামেকং হচ্ছে আসলে আমার শাশ্বত ভারতবর্ষ। এই মামেকং মানে কেউ যদি বলে সুদর্শন চক্র হয়ে কৃষ্ণ, সে মিথ্যা কথা বলছে, সে বোঝেনি বলে কথাটা বলছে, সে জানে না বলে কথাটা বলছে। রাম কোনো ব্যক্তি আদর্শ নয়, রাম একটি দর্শন। কৃষ্ণ কোনো ব্যক্তি আদর্শ নয়, কৃষ্ণ একটি দর্শন। বুদ্ধ কোনো ব্যক্তি আদর্শ নয়, বুদ্ধ একটি দর্শন। আমরা ভুলে গেছি। বারবার করে তারা এই কথাই বলেছেন, তোমরা সংহত হও, এক হও, তাহলে তোমাদের একতার শক্তিকে কেউ পরাভূত করতে পারবে না। প্রতিটি শিক্ষা এক কথা বলেছে, প্রতিটি যুগে পুরুষরা এক কথা বলেছেন, কিন্তু আমরা শিক্ষা নিইনি। দেখুন, আমাদের শিক্ষা নিয়ে তারা যে ইউরোপিয়ান ইউনিয়ন করেছে, সোভিয়েত ইউনিয়ন করেছে, আজকে ওয়ান চায়না পলিসি তৈরি হয়েছে, ওয়ান ওয়ার্ল্ড পলিসি তৈরি হয়েছে, তাদের কারা হাত মিলিয়েছে। দেখুন, মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে দেখুন, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে একে অপরের সঙ্গে সমস্ত বিভেদ ভুলে মিলেমিশে, যাতে তারা পৃথিবীকে শাসন করতে পারে। আমরা মিলেমিশে নিজেদের শাসনটুকুও করতে পারিনি। সেখানে আমাদের আপত্তি হয়েছে। এই আপত্তি তৈরি করেছে কারা? বিভেদ তৈরি করেছে কারা? বাইরে থেকে আসা শক্তি। আর আমরা তাদেরকে বুকে টেনে নিয়েছি, কারণ আমরা একদিকে বসুধৈব কুটুম্বকম মন্ত্রে বিশ্বাস করি, অন্যদিকে আমরা এটা ভুলে যাই যে সবাই আমার কুটুম্ব নয়, তাদের উদ্দেশ্য অন্য। তারা আমাদের মধ্যে স্থির করে মানুষ ব্যক্তি, এবং তারা আমাদের মধ্যে তাদেরকে নিয়ে এসে আমাদেরই মানুষকে আমাদেরই বিরুদ্ধে বারবার কাজে লাগায়, আজও কাজে লাগাচ্ছে। দুর্ভাগ্য হলেও সত্য এটাই। আমাকে বুঝতে হবে আমার সময় না, এটা হচ্ছে চিরকালের সময়। অজ নিত্য শাশ্বত অয়ং শরীরে, মানে আমার
সেই অজর অমর কাল থেকে, শাশ্বত কাল থেকে এই শরীর বারবার ফিরে ফিরে এসেছে, বারবার ফিরে ফিরে আসবে, বারবার ফিরে ফিরে আসবে। কোথায়? এই ভূমিতে আসবে। কেন আসবে? কারণ এই ভূমি, এই ভূমির কাছে আমি ঋণী, এই ভূমির কাছে আমি ঋণী, এই দেশ মাতৃকার কাছে আমি ঋণী। আমাকে ঋণ শোধ করতে হয়। সিং থেকে শুরু করে, রাজগুরু থেকে শুরু করে, ক্ষুদিরাম বোস থেকে শুরু করে, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে, বাল গঙ্গাধর তিলক থেকে শুরু করে, এই মানুষগুলো এগিয়ে এসে দেশের জন্য প্রাণ দিতেন না, দেশের জন্য প্রাণ দিতেন না তারা। সুতরাং যারা বলে ইয়ে আজাদি ঝুটা হ্যায়, তাদের বোঝা উচিত তারা কার প্ররোচনায় এসে কথাগুলো বলছে। যারা বলে ভাত দিয়ে আরাম যারা নয়তো মানচিত্র খাবো, তাদের বোঝা উচিত তারা কার প্ররোচনায় কথাগুলো বলছে। তাদের এটা বোঝা উচিত যে সেই ভারতবাসী কখনো কোনোদিন আপত্তি তোলেনি, অভিযোগ করেনি। তারা বারবার বলেছে শুধুমাত্র আমাদের সুসংহত হয়ে বাঁচতে দাও, আমরা কিচ্ছু চাই না, এইটুকু শুধু চাই, এই নিরাপত্তাটুকু শুধু চাই, আর কিছু চাই না। স্বাধীনতার অর্থ তাহলে আমার কাছে ওই জন্য ভিন্ন। কি জানি वसुधैव कुटुंबकम, ये बात तो बिल्कुल सही है केदार, बिल्कुल सही है केदार, लेकिन उसके साथ साथ ये भी समझना पड़ेगा हमारे बीच में अगर इतने सारे भेदभाव जिसको लगाया गया है, सोच समझ के लगाया गया है, जिसको किसने नहीं लगाया ये सोचो, कौन नहीं लगाया ये सोचो। प्लीज थिंक अबाउट इट फ्रेंड्स, who didn't think all of our enemies, আমাদের প্রতিটি শত্রু ঠিক এক ভাবনা ভেবেছে, ব্রিটিশাররাও ভেবেছে। তাই জন্যই একজন ক্ষুদিরামকে ধরিয়ে দেয়, একজন কোনো স্বাধীনতা সংগ্রামীকে পাড়ায় বুঝতে পারলে তাকে ধরিয়ে দেয়। এই ঘটনাগুলো ঘটে সামান্য কিছু অর্থের বিনিময়ে, সামান্য কিছু প্রভাব প্রতিপত্তির বিনিময়ে। আজও পর্যন্ত আমার সংসদে যারা বসে থাকে, হাত কাটা পল্টু, নাক কাটা গোছা গোছের লোক, তারা নির্বাচিত হয়। কারণ কি? আমাদের ভুল, আমাদের মতো মানুষ আমরা এগোইনি, আমরা যারা দেখতে পেয়েছি আমরা এগোইনি। কেন এগোইনি? কে যাবে ঝামেলায়, কে যাবে ঝামেলায়? তাহলে কে যাবে ঝামেলায়? কে যাবে ঝামেলায়? এরাই যাবে, সুযোগ নেবে, সুবিধা নেবে, সুযোগ নেবে। তাই নিচ্ছে, তাই নিয়েছে। তাই জন্য আজও যখন আমার পতাকার দিকে তাকাই, তখন আমার মনে হয় যে ভারতবাসীর জন্য আমি চিরকাল ভেবেছি, যে ভারতবাসীকে আমি চিনি, সেই ভারতবাসীকে কিন্তু চিনতে অসুবিধা হয় অন্যদের। তারা মনে করেন এই ভারতবর্ষ শুধুমাত্র এইখানে নয়, এই ভারতবর্ষ একটা রেলওয়ে লাইনের মতো। এই ভারতবর্ষ মানে এই নয় যেখানে আইটির ভারতবর্ষ, যেখানে গোটা পৃথিবীতে পরিচিত আইটি ইন্ডিয়ান বলে পরিচিত সেই ভারতবর্ষ, যেখানে উঁচু উঁচু বহুতল অট্টালিকায় বাস করা ভারতবর্ষ, যেখানে কোটি কোটি টাকার মালিক হওয়া ভারতবর্ষ, যেখানে প্রতি কথায় চুরি করা, চামারি করা ভারতবর্ষ না। সেই ভারতবর্ষের যারা মনে করে আমরা সেই ভারতবর্ষের ধারক বাহক, তারা যেরকম ভারতবর্ষের ধারক বাহক, তার পাশাপাশি আবার একই রকমভাবে রেলওয়ে দুটো লাইনের মতো সমান্তরালভাবে 2000, 4000, 5000, 7000, 10,000 বছরের পুরনো ভারতবর্ষ একই সঙ্গে চলতে থাকে। শুনবেন সেই ভারতবর্ষের ছবি, শুনবেন। দেখুন, আমি গতকাল রাত্রিবেলায় ভাবছিলাম যখন, যে না, কোন ভারতবর্ষ আমার, কোনটা আমার ভারতবর্ষ, তখন ভেতর থেকে আসা তীব্র গভীর আবেগ থেকে উঠে আসা একটা বহুদিন আগে দেখা ছবি, সেই ছবিটা উঠে আসে। সেই ছবিটা কি জানেন? সেই ছবিটা কিরকম জানেন? এইরকম ছবিটা, হাতে একটা ধুলো পড়া বিবর্ণ কাজমদারের ছবি। এটা বলার আগে বলি আপনারা কতজন এস ওয়াজেদ আলীর ভারতবর্ষ নামের প্রবন্ধটা পড়েছেন? কতজন পড়েছেন? আমি যদি বিদেশে না যেতাম, আমি যদি দীর্ঘদিন বিদেশে না কাটাতাম, তাহলে আমি আমার স্বদেশকে চিনতে পারতাম না। আমিও আপনাদের মতোই হয়তো চারপাশের মতোই বলতাম, যে আমি হয়তো সমালোচনা করতাম, আমি হয়তো কুৎসা করতাম, আমি হয়তো রাজনীতির ধান্দা করতাম না।
আমি একটা সমগ্র দেশকে দেখতে পাই বলে, তার আত্মাকে দেখতে পাই বলে আমার কাছে ছবিটা এইভাবে ফুটে ওঠে। এস ওয়াজেদ আলী ভারতবর্ষে কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন যে একটা দোকানের পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন বাবা দোকানদারি করছে, আর 8-10 বছর বয়সের সে দুলে দুলে এরকম করে করে পড়ছে, দুলে দুলে পড়ছে, বই পড়ছে এরকম করে, আগেকার দিনে যেরকম পড়ছে। সেই ঘটনার 20 বছর পরে তিনি আবার ওই দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছেন আবারও সেই ছেলেটি ততদিনে বড় হয়ে দোকানদারি করে, আর তার সামনে তার ছেলে বসে বসে ওই একই জায়গায় বসে বসে দুলে দুলে ওরকম করে পড়ছে, আর বাবা দোকানদারি করছে। এই হচ্ছে ভারতবর্ষ, সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। তার সেই বিখ্যাত বাক্য এস ওয়াজেদ আলীর। তিনি তো এই ভারতবর্ষকে দেখতে পেয়েছিলেন, তার কাছে এটা হচ্ছে ভারতবর্ষ। আমার কাছে ভারতবর্ষ কেমন দেখবেন শুনুন। হাতে একটা ধুলো পড়া বিবর্ণ কাঁচ বাঁধানো ছবি, সেটা শিবের বা দুর্গার বা গণেশের তা মনে নেই। অন্ধ দন্তুর মানুষটি ব্যান্ডেল বর্ধমান মেন লাইনে চলন্ত রেলগাড়ির আওয়াজ ছাপিয়ে সানুনাসিক স্বরে তীব্র রেখাবে গাওয়া গানটি মনে আছে। বাবা শ্মশানে থাকেন, গায়ে যে ভস্য মাখেন, বাবা শ্মশানে থাকেন, এই দুটিই পংক্তি মনে আছে। কামরায় থাকা জনা 25 যাত্রীর সকলের সামনে গিয়ে দাঁড়ানোর বিনীত ভঙ্গি। সকলে তো ভিক্ষা দেয় না, কিন্তু অন্ধ ভিক্ষুক সকলকে আশীর্বাদ বিলিয়ে দেন। ভিক্ষা যে দিল তাকে, যে বলল আগে দেখো আগে দেখো, তাকেও বলেন মঙ্গল করো ঠাকুর। পরের স্টেশনে নেমে আরেকটা কামরায় ওঠেন, আবার গান করেন, আবারও বলেন মঙ্গল করো ঠাকুর। পরের স্টেশন, তারপরের স্টেশন, তারও পরের স্টেশন। রেলগাড়ি অনন্ত এক যাত্রায় চলতে থাকে। বিষণ্ণ দুপুরটি কোণে দেখা গেরুয়া আলোর গোধূলি হয়, হয়ে যেন চিরকালের মতো থমকে থেমে যায় সময়। সেই অন্ধ মানুষটিকে ঘিরে, তার বিনীত কিন্তু সৎ মনুষ্যত্বকে ঘিরে, গোধূলির আলো পড়া তাঁর দৃষ্টিহীন করুণ মুখখানিকে ঘিরে, সকলের জন্যে তার মঙ্গল কামনাকে ঘিরে, ধূসর হয়ে যাওয়া দেবতা বা দেবীকে ঘিরে, কিছু অবহেলা, কিছু ভালোবাসা, কিছু করুণা, কিছু অনুভবের দান, সামান্য কটা খুচরো পয়সাকে ঘিরে, দুপাশে ধাবমান সবুজ শস্য ক্ষেত্রকে ঘিরে, গোধূলির গেরুয়া আকাশ আর সাদা দৃষ্টিহীন দুটি চোখের মণিতে ক্রমশই স্পষ্ট হয়ে ফুটে ওঠে আমার ভারতবর্ষ। কিছু পেয়ে বা কিছু না পেয়েও যে ভারতবর্ষ অনন্তকাল ধরে বলে চলেছে মঙ্গল করো ঠাকুর, মঙ্গল করো ঠাকুর। কি বলবেন, কি বলবেন? এস ওয়াজেদ আলীর যে দেখা ভারতবর্ষ, আমার দেখা যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ এক জায়গায় এসে মিলে যায় না। এই ভিক্ষুক তো আজকের নয়, এ তো সনাতন সনাতন অনাদি অনন্তকালের ভিক্ষুক। সে কিন্তু বলেই গেছে মঙ্গল করো ঠাকুর। যে এসে যে পয়সা দিয়েছে তাকেও বলেছে, দেয়নি তাকেও বলেছে। তার কোনো অভিযোগ নেই, তার কাছে আপনি এটা শুনবেন না। তার একটা বিশ্বাস আছে, একটা ভরসা আছে। এই বিশ্বাস আর ভরসা যার নেই, সে প্রশ্ন করতে পারে, কিন্তু তার অধিকার নেই কোনো অপযশ করার, কোনো ক্ষতি করার। কারণ বহিঃশত্রু বারবার এসে আমাদেরকে আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে শাসন করেছে বলেই আমরা আমাদের আত্মনির্ভরতা তৈরি করে উঠতে পারিনি। একটা জাতির মেরুদণ্ড অত সহজে গড়ে ওঠে না। গড়ে উঠতে গেলে আগে মানুষ হতে হয়, সেইটা খুব দরকার, সেইটা খুব দরকার। হ্যাঁ, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। প্রবীণবাবু এই কথাটাই বলছেন। ভালো লাগলো, খুব ভালো লাগলো কিনা জানি না, কিন্তু খুব কষ্ট হলো, খুব কষ্ট হলো। কষ্ট করে মানে কষ্ট পেলাম বলতে গিয়ে, কথাগুলো বলতে গিয়ে কষ্ট পেলাম যখন চারপাশে দেখি একদল 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 না, এক পাল মানুষ, তারা কেন জানি না নিজেদেরকে কি একটা যেন মনে করেন, কি একটা যেন ভাবেন। তারা ভাবতে থাকেন তারা এভাবে বলতে পারবেন, কথায় কথায় বলতে পারবেন না।
আমি বিশ্বাস করি না যে তারা পারেন বলে। অধিকার কারণেই আমরা বিভিন্ন রকম শুধুমাত্র রাজনীতির চোরাস্রোতে ভেসে, নোংরা রাজনীতির চোরাস্রোতে ভেসে নিজেদের মনুষ্যত্ব আর বিবেকবোধকে বিসর্জন যখনই দিয়েছি, তখনই আমাদের এই মস্ত ক্ষতি হয়ে গেছে। এই মস্ত ক্ষতির সঙ্গে, মস্ত ক্ষতির সামনে যখন এসে দাঁড়াই, তখন মনে হয় আমার সত্যি অধিকার নেই, ক্ষতি করার অধিকার আমার নেই, আমার ক্ষতি করার অধিকার নেই। তা আজকে তো একটা বিশেষ দিন, সমালোচনা করার অধিকারও আমার নেই, কারণ আমি কতটুকু দিয়েছি আগে সেটা দেখব। মঙ্গল করো ঠাকুর কথাটি আমার দেশ আমাকে বলছে, কিন্তু আমি আমার মঙ্গল গ্রহণ করার আগে আমি কি দিয়েছি বিনিময়ে, আগে সেটুকু দেখব। আমি কি কিছু দিয়েছি, কিছু কি করতে পেরেছি? যদি না পেরে থাকি আমার অধিকার নেই, না পেরে থাকি তাহলে আমার অধিকার নেই, আমার অধিকার নেই। তাই ৭৪তম স্বাধীনতা দিবসের সকালবেলাটিতে কে কি ভাষণ দিলেন, অনেকে অনেক কথা বলবেন, অনেক ভাষণ দেবেন, অনেক বড় বড় কথা বলবেন, নিশ্চয়ই খুব সত্যি কথা। সর্বাগ্রে আমি আমার দেশকে যদি আমার অন্তরে অনুভব করতে না পারি, তাহলে আমার দেশবাসী হওয়ার অধিকার থাকে না। আমার দেশবাসী হওয়ার অধিকার ওইখানে ফুরিয়ে যায়। আমি একটু খুঁজছি একটা সুর, সেই সুরটা আপনারা সকলেই জানেন যে আমাদের জাতীয় সঙ্গীত, সেটা বাজানোর অধিকার আমাদের সকলের আছে, উঠে দাঁড়াতেও হয় সে অধিকারও আছে, সে শিক্ষাও আমাদের আছে। যদিও এটা সকাল থেকে অনেকবার বহু জায়গায় আপনারা শুনেছেন, তবু আমি দু একটা মতামত দেখি কি বলছেন, যদি কারো কোনো বক্তব্য থাকে শোনা যাক। শুধু ঐতিহ্য গৌরবকেই তুলে ধরেছেন তাপসী, তা কিন্তু নন। তার পাশাপাশি তিনি এটাও করেছেন, কি করেছেন জানেন? তিনি ওই দেশের শিক্ষাটাকে, অবন ঠাকুর যেমন দেশমাতৃকার ছবি এঁকে শিক্ষাটাকে দিয়ে গেছেন। আপনারা কি বলছেন দেখি, কি বলছেন দেখি? কেউ কিছু বলছেন? কেউ কি যুক্ত হতে চান, কথা বলতে চান, ভারতবর্ষ সম্পর্কে তাঁর নিজের কথা বলতে চান? তাহলে এখানে নাম্বারটা দিন না, খুব একটা সময় এখনো হয়নি। না, এ মানসিকতা কে লিখছেন জানি, রবীন্দ্রবাবু লিখছেন। হ্যাঁ, সুকে অস্বীকার করার ঘৃণ্য প্রবণতা, যেটা আপনি আজকে, আমি দেখতে পাচ্ছি উল্টো। আমি বরং দেখতে পাচ্ছি যারা এতদিন পর্যন্ত শুভ আর মঙ্গলের বিরুদ্ধাচারণ করছিল, তারা ক্রমশ সংখ্যায় ক্ষীয়মান হচ্ছে, তাদের অন্ত ঘনিয়ে এসেছে। কারণ মানুষ সংহত হচ্ছে না, মানুষরা ক্রমশ পিছু হচ্ছে। আয়না নেকড়ের দল কখনো এক পাল সিংহের সামনে, এক পাল হাতির সামনে এসে দাঁড়াতে পারে না, তাদের সেই সাহস হয় না। আর আমরা হচ্ছি সেই এক পাল সিংহ বা এক পাল হাতি। আমাদের পাল বদ্ধ করা হয়নি, এইবার করা হচ্ছে, এইবার হয়েছে। তাই এখন দিন বদলাবে রবীন্দ্রবাবু, দিন বদলে গেছে, আমি দেখতে পাচ্ছি দিন বদলে গেছে। কেউ কিছু কথা বলবেন কি? তাহলে একটুখানি এখানে মন্তব্য দিতে, এখানে নাম্বার দিতে পারতেন, আমি তার সঙ্গে কথা বলতাম। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। কেদার, ধন্যবাদ, থ্যাংক ইউ কেদার। মোদ্দা কথাটা এইটাই, আমি কিভাবে আমার এই, যেখানে আমার নারী পোঁতা আছে, সেই স্বদেশটিকে কিভাবে দেখছি, তার প্রতি আমার দায়বদ্ধতা কতটুকু পালন করছি, এবং তাকে আমি কতটুকু অন্তর থেকে গ্রহণ করতে পারছি। আমার চারপাশে যে আমার মানুষরা, সে মানুষদের প্রতি আমার ভালোত্ব কতটুকু দিতে পারছি, তার উপরেই নির্ভর করছে আমার সমস্ত গ্রহণযোগ্যতা, এবং তার উপরেই নির্ভর করছে একটা দেশের হিউম্যান ইন্ডেক্স, সেটা একটা ওপরে উঠে আসার। হিউম্যান ইন্ডেক্সের একটা প্রোফাইল হয়, মানবিক গুণের একটা প্রোফাইল হয়। সেই প্রোফাইল গোটা পৃথিবীর একটা হিসেব থাকে। প্রতি বছরের শেষে আমরা একটা হিসেব পাই, সে ওই হিউম্যান ইন্ডেক্সে। তখনই আমি ওপরে উঠতে পারবো, যখন আমি আসলে আমার দেশের আত্মাকে তার নিজের জায়গায়
বুঝতে পারবো। সকলে ভালো থাকুন, আমার প্রণাম জানুন। দেশমাতৃকার চরণে আমার প্রণাম থাকলো। দেশের প্রতি আমাদের সকলের এই দায়বদ্ধতা থাকলো। হ্যাঁ, ঠিক বলেছেন তাপসী। সুরজিৎ দে, সুরজিৎ এখন কথা বলবেন আপনি? তাহলে আপনাকে যোগাযোগ করছি। আপনি আচ্ছা, একটা কাজ করা যাক সুরজিৎ, এই নাম্বারটা থাকলো, কুয়েত থেকে আপনি কথা বলতে চান, আজকে রাত্রের অনুষ্ঠানে আপনি কথা বলবেন সুরজিৎ। এখন ব্যবস্থা করার চাইতে আজকে রাত্রের অনুষ্ঠানে আমি কয়েকজনের সঙ্গে, বিদেশের বিভিন্ন জায়গা থেকে কয়েকজনের সঙ্গে কথা বলবো। আপনার নাম্বারটা থাকলো, আমি কথা বলবো, আপনার সঙ্গে কথা বলতে চাই, আজকে রাত্রিবেলায় কথা হবে। মঙ্গল কামনাটা সকলের জন্য শান্তনু। সেটাই ওই ভিক্ষুকটি আসলে শাশ্বত ভারতবর্ষের প্রতীক। তুমি ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। বেশ, তাহলে বিদায় যাওয়ার আগে আপনাদের মনে করাই, রাত 8টায় আজকের মঙ্গল কথাতে অনেক জায়গা থেকে অনেকেই কথা বলবেন আশা করছি। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটু স্মরণ করার চেষ্টা করব দেশের জন্য, দেশমাতৃকার জন্য যারা নিজেদের অবদান রেখেছেন, কে কিভাবে রেখেছেন, সেই দিকটা স্মরণ করার চেষ্টা করব। সকলে ভালো থাকুন। সশ্রদ্ধ নমস্কার, প্রণাম যথাবিহিত জানুন। আমাদের সহায়তা করুন, একটু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সকলকে ছড়িয়ে দিন এই বক্তব্যগুলো। আপনারা যে যার দেওয়ালে একটু শেয়ার করে দিলে এই লিঙ্কটা অনেক মানুষ জানতে পারবে। প্রণাম সকলকে। দেখা হচ্ছে রাত 8টায়। আনন্দম। বিদায় চাই সুপ্রিয় বন্ধু।